আসসালামু আলাইকুম। আমার একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সবাইকে ইতিহাস দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমরা ইতিহাস দ্বিতীয় পত্র অর্থাৎ আধুনিক বিশ্বের ইতিহাস সম্পর্কে পড়ব। তোমাদের মনে আছে আমরা পূর্বে আধুনিক বিশ্বের ইতিহাসের পঞ্চম অধ্যায় শেষ করেছিলাম। আজ আমি তোমাদেরকে ষষ্ঠ অধ্যায় সম্পর্কে পড়াবো। ষষ্ঠ অধ্যায়ে আছে জাতিসংঘ ও বিশ্বশান্তি। আমরা এই চ্যাপ্টারটি তুলনামূলক বেশ বড়, তো এই চ্যাপ্টারটিকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। আজ আমি এর প্রথম ভাগটি পড়াবো, পার্ট 1। তাহলে শুরু করা যাক। জাতিসংঘ এই শব্দটি কম বেশি আমাদের সবার কাছে খুব বেশি বহুল ব্যবহৃত এবং পরিচিত একটি শব্দ। তোমরা যদি পেপার পড়ে থাকো বা নিউজ চ্যানেলে খবর দেখে থাকো, দেখবে এটা খুব ব্যবহৃত একটি শব্দ। বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য গত 70 বছর ধরে এই সংঘটি কাজ করে যাচ্ছে। বিশ্বের সবথেকে বড় একটি শক্তিশালী আন্তর্জাতিক সংগঠন হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘ হচ্ছে বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন। নামের সাথে তোমরা মিল পাবে যে জাতিসংঘ হচ্ছে বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন। জাতিসংঘকে ইংরেজিতে ইউনাইটেড নেশনস বা ইউনাইটেড নেশনস বলা হয়, সংক্ষেপে ইউএন। প্রথম বিশ্বযুদ্ধে যে আমরা তোমরা প্রথম বিশ্বযুদ্ধ পড়েছিলে, তৃতীয় অধ্যায় সম্ভবত ছিল। তৃতীয় অধ্যায়ে যে প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপক ভয়াবহতা আমরা দেখেছিলাম, এর ফলে পরবর্তীতে মানুষের যে শান্তি লাভের যে ইচ্ছা জাগ্রত হয় এবং যুদ্ধের ভয়াবহতা মানুষের মধ্যে যে আতঙ্কের সৃষ্টি করে, সেই আতঙ্ক থেকে পরবর্তীতে যেন আর কোনো যুদ্ধ সৃষ্টি না হয়, এই প্রচেষ্টা থেকে মূলত জাতিসংঘের ধারণা উৎপত্তি লাভ করে। 10ই জানুয়ারি 1920 সালে জাতিসংঘের পূর্বরূপ আমরা এটাকে বলতে পারি, অথবা আমরা বলতে পারি যে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার একটি বড় ধরনের উদ্যোগ ছিল 10ই জানুয়ারি 1920 সালে লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ, যা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসনের নেতৃত্বে হয়। মাত্র 21 বছর পরই সমগ্র পৃথিবী আবার বিশ্বযুদ্ধের সম্মুখীন হয়। এতে করে আমরা বুঝতে পারি যে জাতিপুঞ্জ তার যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই উদ্দেশ্য পূরণে মূলত ব্যর্থ হয়, যার জন্য 1938 সালের মধ্যে লিগ অফ নেশনস অনেকাংশেই বিলুপ্ত হয়ে যায়। ফলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এখন পর্যন্ত গত 70 বছর ধরে এই বিশ্বের সবথেকে বড় আন্তর্জাতিক সংগঠনটি বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। আমরা একটু পেছনে ফিরে দেখি, শান্তি প্রতিষ্ঠার কী উদ্যোগ নেওয়া হয়েছিল পূর্বে। শান্তি নিরাপত্তা রক্ষার জন্য আন্তর্জাতিক সংস্থা সৃষ্টির চিন্তাভাবনা মানব সভ্যতার গোড়া থেকেই আমরা দেখব। কেবলমাত্র যুদ্ধে জয়লাভ করলে যে শান্তি আসবে না, এটা একটা ফ্যাক্ট। তাছাড়া যুদ্ধে জয়লাভ করার পর তো শান্তি যে মিত্রশক্তি সে যে শান্তি প্রতিষ্ঠা করবে ব্যাপারটা তা না, বরং মানুষের প্রত্যাশা এটাই থাকে যেন যুদ্ধ না লাগুক। কারণ যুদ্ধের পরে যে ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতিকে পুনরায় উতরে আসাটা অনেক সময় সাপেক্ষ বিষয়, এবং যে মানুষ হারাতে হয়, যে অনেক মানুষের যে মৃত্যু হতাহত, এই ক্ষতি আসলে অপূরণীয়। যার জন্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সবচেয়ে প্রথম আমরা একটু দেখি 1815 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট প্রথম আলেকজান্ডার উদ্যোগে পবিত্র চুক্তি বা হলি অ্যালায়েন্স তৈরি হয়। ওই একই বছর 1815 সালের 20শে নভেম্বর অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিকের উদ্যোগে ইউরোপীয় শক্তিসংঘ বা কনসেপ্ট অফ ইউরোপ গঠিত হয়। কিন্তু পরবর্তীতে এই দুটি আন্তর্জাতিক সংগঠনই তাদের কার্যকারিতা হারিয়ে ফেলে। অর্থাৎ আমরা দেখছি যে প্রথম প্রচেষ্টাগুলো ব্যর্থ। আজকের জাতিসংঘ কিন্তু অনেকগুলো প্রচেষ্টার ধারাবাহিকতার একটি সর্বশেষ রূপ। দেখো, এরপরে 28শে এপ্রিল 1919 সালে লিগ অফ নেশনস মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের নেতৃত্বে গঠিত হয়, যা প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা অবলোকনে তৈরি করা আন্তর্জাতিক সংস্থা তৈরির যে প্রয়োজন একান্তভাবে অনুভূত হয়, সেই প্রচেষ্টা থেকে তৈরি হয়। পবিত্র চুক্তি ও ইউরোপীয় শক্তিসংঘের সমন্বয়ে মানবতাবাদীদের উদ্যোগে 28শে এপ্রিল 1919 সালে লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ তৈরি হয়। শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক বিরোধ মীমাংসা করার প্রচেষ্টা থেকেই লিগ অফ নেশনসের উৎপত্তি। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন আশা প্রকাশ করেছিলেন যে প্রথম বিশ্বযুদ্ধই হবে মানব জাতির শেষ যুদ্ধ, কিন্তু তার এই কথাটি সত্য হয়নি। বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে তার প্রমাণ যে প্রথম বিশ্বযুদ্ধই শেষ হয়নি, বরং বিশ্বে আবারও একটি যুদ্ধ হয়। তখন মানবজাতি বুঝতে পারে যে জাতিপুঞ্জ তার উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে। পরবর্তীতে
1939 খ্রিস্টাব্দে যে ভার্সাই সন্ধির শর্ত ভেঙে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে সূত্রপাত করলে এই লীগের মৃত্যুঘণ্টা বেজে ওঠে। লীগের পতন হলেও আন্তর্জাতিক ক্ষেত্রে উত্তেজনা প্রশমন, শান্তি স্থাপনের যে আন্তর্জাতিক একটা সংগঠন তৈরি করতে হবে এর প্রয়োজন কিন্তু তখনও অনুভূত হতে থাকে এবং এই প্রয়োজনীয়তায় মানুষকে আরেকটি নতুন সংগঠন তৈরি করতে উদ্যোগী করে তোলে। এই সময় বিজ্ঞানের আশীর্বাদে মানব সভ্যতা ধ্বংসের উপযোগী বিভিন্ন মরণাস্ত্র তৈরি হয়েছিল। আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার এবং লাখ লাখ মিলিয়ন মানুষের হতাহতের চিত্র। ভবিষ্যতে যুদ্ধ হলে বা কী ধরনের এর চেয়ে ভয়াবহ কিছু ঘটতে পারে কি না, এর চেয়ে ভয়াবহ হলে সেটা আরও কতখানি ভয়াবহ হতে পারে, এই আশঙ্কা থেকে এবং এই আতঙ্ক থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মিত্রশক্তির নেতারা অর্থাৎ যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করেছিল সেই রাষ্ট্রসমূহের নেতারা একত্রিত হয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের কথা ভাবতে থাকেন। আর এই অবস্থায় জাতিসংঘ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় এবং এরই ধারাবাহিকতায় 1945 সালে জাতিসংঘ গঠিত হয়। এখন আমরা জাতিসংঘের পটভূমিটা দেখি। 1939 সালে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তোমরা জানো এটা 1945 সাল পর্যন্ত চলছিল এবং এই যুদ্ধ চলাকালীন সময়েই কিন্তু জাতিসংঘের জাতিসংঘের যে পদক্ষেপগুলা তখন চলমান ছিল। 1943 সালে মস্কো ঘোষণা হয়, 1944 সালে ডাম্বারডন সম্মেলন হয় যেখানে জাতিসংঘের রূপরেখা প্রণয়নের প্রচেষ্টা হয় এবং সর্বশেষ প্রচেষ্টাটা হচ্ছে 1945 সালে 26শে জুন সান ফ্রান্সিসকো সম্মেলন। এখান থেকেই মূলত জাতিসংঘের কার্যকর হয় এবং জাতিসংঘ সনদ ঘোষিত হয় এবং সেখানে 111টি ধারা ছিল এবং এটি কার্যকর হয় 24শে অক্টোবর থেকে। এখন একটু ডিটেলসে যাব আমরা। পটভূমিটা তোমাদের বইয়ে পটভূমিতে এখানে লেখা আছে। এখানে আমরা জাতিসংঘের পটভূমির ডিটেলসে একটু জানবো। তোমাদের বইয়েও একটা ছক ছিল যেখানে বলা হয়েছে দলীয় কাজ অর্থাৎ জাতিসংঘ প্রতিষ্ঠার ধারাবাহিক একটি তালিকা তৈরি করে শিক্ষককে দেখাবে এবং পড়ার টেবিলে ঝুলিয়ে রাখবে। আমি তোমাদের কাজটাকে একটু সহজ করে দিই। আমি একটি চার্ট তৈরি করে দিয়েছি, এখন এটা ব্যাখ্যায় যাব, আলোচনা করব। এমনভাবে পড়বে তোমরা এই চার্টটাকে যাতে এটা একদমই না ভুলো, কারণ আমাদের আসলে কিছু বাদ দেওয়ার সুযোগ থাকে না, যেহেতু জ্ঞানমূলক আর বহু নির্বাচনী প্রশ্নে যে কোনো তথ্য আসতে পারে, তাই আসলে আমাদের বাদ দেওয়ার সুযোগ থাকে না। তার জন্য এইটাকে চার্ট আকারে তৈরি করে বইয়ের পড়ার টেবিলে টাঙিয়ে রাখবে, মুখস্থ করবে। প্রথম পদক্ষেপে চলে যাই, লন্ডন ঘোষণা। প্রথম পদক্ষেপ 1941 সালের 12ই জুন লন্ডন প্রাসাদে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে, যার জন্য এটাকে বলা হয় লন্ডন ঘোষণা। এখানে মিত্রদেশের নেতৃবৃন্দ, মিত্রদেশ বলতে এখানে বোঝানো হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা যে মিত্রপক্ষকে জয়লাভ করতে দেখেছি সেই মিত্রপক্ষের যে দেশগুলো ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, চীন, এরা চিরস্থায়ী শান্তির জন্য আগ্রাসনমুক্ত পৃথিবী প্রতিষ্ঠার লোক একটি ঘোষণায় স্বাক্ষর করে। এটি ইতিহাসে লন্ডন ঘোষণা নামে পরিচিত। এটিকে বলা হয় জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। এবার আমরা দ্বিতীয় পদক্ষেপে চলে যাই, যেটি হচ্ছে আটলান্টিক সনদ। 14ই অগস্ট 1941 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে আগস্টা যুদ্ধ জাহাজে এক গোপন বৈঠকে মিলিত হয়। খেয়াল করো, এটা হচ্ছে 1941 সাল, অর্থাৎ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলমান। হ্যাঁ, এটা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী একটা দ্বিপক্ষিক গোপন আলোচনা ছিল। এই বৈঠক ছিল মূলত মিত্রপক্ষের জন্য যুদ্ধের রণকৌশল কীরূপ হবে, নীতি নির্ধারণ, সেই সংক্রান্ত বিষয়। তবে এই বৈঠকে ভবিষ্যৎ যুদ্ধ বন্ধ এবং আন্তর্জাতিক শান্তি বজায় রাখার বিষয়টিও উঠে আসে, যা পরবর্তী পর্যায়ে জাতিসংঘ প্রতিষ্ঠার ভিত্তি হিসাবে কাজ করে। এটা ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার, আমরা বলবো এটাকে দ্বিতীয় পদক্ষেপ, আটলান্টিক সনদ নামে যা পরিচিত 1941 সালে। এখানে আটলান্টিক সনদে 3টি ধারা ছিল, তোমাদের বইয়ে লেখা আছে। এখানে বলা হয়েছে যে সনদে যোগদানকারী সকল দেশ সমান মর্যাদা ও সার্বভৌমত্বের অধিকারী হবে। দ্বিতীয়ত, সকল প্রকার বিবাদ শান্তিপূর্ণ উপায়ে নিষ্পত্তি হবে এবং তৃতীয়ত, প্রতিটি দেশের জনগণ তাদের ইচ্ছে মতো শাসনতন্ত্র গঠনের অধিকার পাবে। আটলান্টিক সনদের ঘোষণাপত্রেই প্রথম জাতিসংঘ ঘোষণাপত্রেই জাতিসংঘ ঘোষণা পরিচিতি লাভ করে। 1942 খ্রিস্টাব্দে 26টি জাতি এই ঘোষণাপত্রে সম্মতি জ্ঞাপন করে। অর্থাৎ প্রাথমিকভাবে আমরা দেখছি যে এই যে মিত্রপক্ষের যে প্রচেষ্টা, এখানে 26টি রাষ্ট্র অংশগ্রহণ করেছে। পরবর্তীতে আমরা দেখব জাতিসংঘ প্রতিষ্ঠায় কটি রাষ্ট্র অংশগ্রহণ করছে। এবার আমরা তৃতীয় যে পদক্ষেপ মস্কো ঘোষণাপত্রে চলে যাই। নাৎসি জার্মানির পরাজয়ের পর, অর্থাৎ এটা দেখো, এটা 1943 সালের ঘটনা, ডিসেম্বর মাস, অর্থাৎ তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলমান।
মস্কো ঘোষণাপত্র হচ্ছে নাৎসি জার্মানির পরাজয়ের পর সম্ভাব্য যে সকল সমস্যার সৃষ্টি হতে পারে সে বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, চীন 1943 খ্রিস্টাব্দে মস্কো সম্মেলনে মিলিত হন, যার জন্য এটার নাম মস্কো সম্মেলন। 1943 খ্রিস্টাব্দে মস্কো সম্মেলন ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার, এটা হচ্ছে তৃতীয় পদক্ষেপ। ওই একই বছরে কায়রো সম্মেলন এবং তেহরান সম্মেলনও জাতিসংঘের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে চতুর্থ সপ্তম ধারায় যে মস্কো সম্মেলনের যে ঘোষণাপত্র সেখানে জাতিসংঘ নামটির উদ্দেশ্য উল্লেখ ছিল। এরপর আসে আমরা চতুর্থ যে পদক্ষেপ জাতিসংঘ সনদ প্রণয়নের। এটি মিত্রশক্তির দেশসমূহের প্রতিনিধিবৃন্দ সান ফ্রান্সিসকোতে 111টি ধারা সম্বলিত জাতিসংঘ সনদ প্রণয়ন করে। এই সম্মেলনটি হয়েছিল 25শে এপ্রিল 1945 থেকে 26শে জুন 1945 সাল পর্যন্ত। এরপর আসি আমরা ডাম্বারডন ওকস ও ইয়াল্টা সম্মেলনে। এখানে একটু আগে পিছে হয়ে গিয়েছে, তোমরা জাতিসংঘ সনদ প্রণয়ন এই রোটা তোমরা ডাম্বারডন ওকসের পরে দিবে, ডাম্বারডন ওকসটা আগে দিবে, তারপর জাতিসংঘ সনদ প্রণয়নের ছকটা দিবে। ডাম্বারডন ওকস ও ইয়াল্টা সম্মেলন হচ্ছে 21শে আগস্ট থেকে 7ই অক্টোবর 1944 সালে বৃহৎ শক্তিবর্গ একটা বিশেষ সম্মেলনে মিলিত হয়। এটাকে ডাম্বারডন ওকস সম্মেলন বলা হয় কারণ এটি ওয়াশিংটনের অদূরে ডাম্বারডন ওকস যে স্থানটি সেই স্থানে হয়েছিল। এখানে যে বৃহৎ শক্তিবর্গগুলো তোমরা অলরেডি জানো, মিত্রশক্তির ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠার যে প্রস্তুতিমূলক বিশেষ সম্মেলনে মিলিত হয় সেটি ছিল ডাম্বারডন ওকস সম্মেলন। এবং এরপরে যে সম্মেলনটা হচ্ছে 4 থেকে 11 ফেব্রুয়ারি ক্রিমিয়াতে হয়। জায়গাটির নাম ক্রিমিয়ার ইয়াল্টাতে, তাই এটার নাম ইয়াল্টা সম্মেলন। ইয়াল্টায় অনুষ্ঠিত সম্মেলনে ডাম্বারডন ওকসে যে সকল প্রস্তাবগুলো নেওয়া হয়েছিল সেই প্রস্তাবগুলো গৃহীত হয়ে গেল ইয়াল্টা সম্মেলনে। এবং এখানে স্থির করা হয় যে 1945 খ্রিস্টাব্দে 25শে এপ্রিল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে জাতিসংঘের নির্বাহী একটি সম্মেলন অনুষ্ঠিত হবে, সেখানে জাতিসংঘের যে প্রধান সনদটি সেটি প্রণীত হবে। এবার আমরা সান ফ্রান্সিসকো সম্মেলনে চলে যাব। 26শে জুন 1945 সালে 50টি দেশের প্রতিনিধি ও 15ই অক্টোবর 1945 সালে 51তম প্রতিনিধি হিসেবে পোল্যান্ড জাতিসংঘের সনদে স্বাক্ষর করে। অর্থাৎ যেদিন 50টি দেশ স্বাক্ষর করেছিল সেদিন পোল্যান্ড অনুপস্থিত থাকা সত্ত্বেও আমরা বলবো যে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রাথমিক সদস্য 51টি ছিল। ইয়াল্টা সম্মেলনে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেই সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী 1945 খ্রিস্টাব্দের 25শে এপ্রিল থেকে 26শে জুন 1945 খ্রিস্টাব্দের 25 এপ্রিল থেকে 26শে জুন পর্যন্ত সান ফ্রান্সিসকোতে সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে মূলত প্রধান ব্যক্তি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট রুজভেল্ট, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল, রাশিয়ার প্রেসিডেন্ট স্টালিন। উক্ত সম্মেলনে যে সকল রাষ্ট্র অক্ষশক্তির বিরুদ্ধে অংশ নিয়েছিল তাদের প্রতিনিধিদের আহ্বান করা হয়। এই সম্মেলনে মোট 50টি রাষ্ট্রের প্রতিনিধি যোগদান করে। পোল্যান্ড এই সম্মেলনে উপস্থিত না হয়েও 51তম দেশ হিসাবে প্রতিষ্ঠাকালীন সদস্যপদ লাভ করে। পৃথিবীর 80% মানুষের প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেয়। 5টি বৃহৎ শক্তি যাদের নাম আমি তোমাদেরকে ক্লাসে বোর্ডে একটা সূত্র দেখিয়েছিলাম, তোমাদের মনে আছে কি না? 3U চিনেফিউ, যাতে তোমাদের এটা মনে থাকে। 3Uতে আমরা US, UK এবং USSR বা রাশিয়াকে বুঝবো, এবং চিনেফিউ অর্থাৎ চায়না এবং ফ্রান্স। এই যে 5টি দেশ, মিত্রশক্তির যে 5টি দেশ, এই 5টি দেশই কিন্তু বর্তমান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, অর্থাৎ ভেটো ক্ষমতা সম্পন্ন রাষ্ট্র। অর্থাৎ এই 5টি রাষ্ট্রের যে ভেটো ক্ষমতা আছে জাতিসংঘে আর কোনো রাষ্ট্রের নেই। তাদের ঐক্যবদ্ধ চাপে যে কোনো সিদ্ধান্ত ভেটো প্রয়োগের ক্ষমতা লাভ করে। বর্তমানে জাতিসংঘের সবথেকে প্রভাবশালী শক্তিশালী রাষ্ট্র হচ্ছে এই 5টি। 26শে জুন 1945 খ্রিস্টাব্দে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় এবং 24শে অক্টোবর 51টি রাষ্ট্রের প্রতিনিধিদের এক সম্মেলনের মধ্য দিয়ে বিশ্বের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সংগঠন সংক্ষেপে জাতিসংঘ বা দ্য ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠান দিবসটি যেহেতু 24শে অক্টোবর এটি গঠিত হয়ে, তাই 24শে অক্টোবরকে প্রতি বছর জাতিসংঘ দিবস হিসাবে পালন করা হয়। বর্তমানে 193টি দেশ এই জাতিসংঘের সদস্য। স্বাধীন দেশের মধ্যে ভ্যাটিকান সিটি এবং কসোভো রাষ্ট্র দুটি এখনও জাতিসংঘের সদস্য নয়। এগুলোও তোমরা জেনে রাখবা, জ্ঞানমূলকের জন্য আমাদের প্রয়োজন হতে পারে। জাতিসংঘের অধীনে সহযোগী সংস্থা আছে 14টি, এগুলো ডিটেলসে আমরা যাব। এবং বাংলাদেশ এবং জাতিসংঘের যে সম্পর্ক, বাংলাদেশ কত সালে সদস্যপদ লাভ করে, এগুলো আমরা বাংলাদেশ ও জাতিসংঘের যে সম্পর্ক সেখানে পড়ে নিব।
এখানে তাহলে দেখো জাতিসংঘের যে সনদটি প্রণীত হয় সান ফ্রান্সিসকো সম্মেলনে, সেই ঘোষণাপত্রে কী বলা হয়েছে দেখো। জাতিসংঘ প্রতিষ্ঠার পর একটি ঘোষণার মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ঘোষণাপত্রে উল্লেখ করা হয় যে সদস্য রাষ্ট্রগুলো সৎ প্রতিবেশী হিসেবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য সহনশীলতার পরিচয় দিবে, এবং জাতিসংঘের ঘোষণাপত্রে 12টি অধ্যায় সন্নিবেশিত করা হয়। এই 12টি অধ্যায়ে যে 12টি অংশ, হ্যাঁ, অধ্যায়গুলোর নাম দেখো। হেডলাইন হচ্ছে প্রথমত লক্ষ্য, দ্বিতীয় নীতিমালা, তৃতীয় সদস্যপদ, চতুর্থ প্রধান সংস্থাসমূহ, 5 সাধারণ পরিষদ, 6 নিরাপত্তা পরিষদ, 7 আন্তর্জাতিক বিচারালয়, 8 আক্রমণ প্রতিহত ও নিবারণ করা সহ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা, 9 আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতার ব্যবস্থা, 10 দপ্তর, 11 সংশোধন এবং 12 হচ্ছে উত্তরণকালীন ব্যবস্থা। এখন আসো সদস্য এবং সদর দপ্তর প্রতিষ্ঠা। আমরা এগুলো জ্ঞানমূলকের জন্য জেনে রাখবো। প্রাথমিক সদস্য ছিল 51টি দেশ, পোল্যান্ড হচ্ছে 51তম দেশ, বর্তমান সদস্য 193টি, সর্বশেষ সদস্য দেশ হচ্ছে দক্ষিণ সুদান। জাতিসংঘের ভাষা মোট 6টি, আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ এবং স্প্যানিশ, কিন্তু সচিবালয়ের জন্য 2টি ভাষা শুধু ব্যবহৃত, সেটি হচ্ছে ইংরেজি এবং ফরাসি। জাতিসংঘের সাধারণ পরিষদ হচ্ছে অর্থাৎ হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র, এবং প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 1946 সালে 10ই জানুয়ারি লন্ডনে। এখন এখানে একটি চিত্র দেখো। এই চিত্রে যে ব্লু কালার করে দেওয়া হয়েছে এগুলো হচ্ছে বর্তমান জাতিসংঘের সদস্য রাষ্ট্র, অর্থাৎ বিশ্বের সামান্য কিছু দেশই বাকি আছে জাতিসংঘের সদস্যপদ লাভ করতে। 193টি দেশ, বুঝতেই পারছো জাতিসংঘ এখন বিশ্বের বলতে গেলে 80% অংশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেছে। জাতিসংঘের পতাকাটা দেখো, পতাকার রং হালকা নীল, মাঝখানে সাদা বৃত্ত, আর সাদা বৃত্তের মাঝে জাতিসংঘের একটি প্রতীক, এটা হচ্ছে জাতিসংঘের পতাকা। জাতিসংঘের উদ্দেশ্যগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সকল বোর্ড 2015 সালে এটা এসেছিল, বইয়ে ডিটেলসে দেওয়া আছে, আমি সংক্ষেপে বলছি। জাতিসংঘের উদ্দেশ্যসমূহ হচ্ছে শান্তি ও শৃঙ্খলা রক্ষা, বিভিন্ন জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ঘনিষ্ঠতর করা, আন্তর্জাতিক আইনের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি করা, আন্তর্জাতিক মৌলিক মানবাধিকারসমূহ প্রতিষ্ঠা করা, মানুষের সম অধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার সংরক্ষণ, বিশ্বের সৌভ্রাতৃত্বমূলক পরিবেশ সৃষ্টি। যদি মনে করো যে শর্টভাবে পড়বা তাহলে এভাবে পড়ে নিতে পারো, আর ডিটেলস পড়তে চাইলে বইয়ে সুন্দর করে দেওয়া আছে। জাতিসংঘের উদ্দেশ্যসমূহ যে প্রথমত ভবিষ্যৎ প্রজন্মকে যুদ্ধের করাল গ্রাস থেকে মুক্ত করা, মৌলিক মানবাধিকার, সকল মানুষের সমানাধিকার প্রতিষ্ঠা করা, 3 যে কোনো সন্ধি আন্তর্জাতিক আইন বাধ্যবাধকতা ন্যায়নীতি সম্মানের সাথে পালন করা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তোমরা বইয়ে ডিটেলস পড়ে নিতে পারবে। উদ্দেশ্যটা গুরুত্ব নিয়ে পড়বা, কারণ উদ্দীপকে যদি প্রশ্ন করা থাকে যে ফাইন্ড আউট করতে বলা হবে যে এটি কোন সঙ্গের সাথে সাদৃশ্য পাও, তোমরা বললে যে জাতিসংঘের সাথে সাদৃশ্য পাও, সেক্ষেত্রে একটা পার্ট হিসাবে প্রশ্ন আসতে পারে যে উক্ত সংগঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করো। যেহেতু এটা পূর্বে এসেছে তাই এটা তোমরা গুরুত্ব নিয়ে পড়বে। আর বিশ্ব সাহিত্য সংস্থা তোমরা দেখেছো 14টি বিশ্ব সাহিত্য সংস্থা আছে। মূল সংস্থার বাইরে এখানে কয়েকটি নাম দেওয়া আছে, ILO, WHO, এগুলো আবার অ্যাব্রিভিয়েশন আছে যেগুলো আমাদের ইসের জন্য লাগে, অ্যাডমিশন টেস্টের জন্য লাগে। এগুলো খুব গুরুত্ব নিয়ে পড়বা। এখন গুরুত্ব নিয়ে পড়তে বলবো না, তবে অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্ব নিয়ে পড়বা। যেমন ILO হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, UNDP ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। হ্যাঁ, এরকম এই প্রত্যেকটার অ্যাব্রিভিয়েশন আছে, অ্যাব্রিভিয়েশনগুলো জেনে পড়ে নিবা। এখানে বিশ্ব সাহিত্য যে সংস্থাগুলো আছে এই সংস্থাগুলোর অ্যাব্রিভিয়েশন সহ আমি দিয়ে দিয়েছি, এগুলো তোমরা পড়ে নিবা এবং প্রয়োজনে খাতার মধ্যে লিখে নিবা। এগুলো আমাদেরকে জানতে হবে। আর যদি কোনো কারণে জ্ঞানমূলক বা বহু নির্বাচনীতে আসে সেক্ষেত্রেও যেন আমরা পারি। আর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলছি এই জন্য যে আমাদের পৌরনীতিতে একটা চ্যাপ্টার আছে বৈদেশিক নীতি, সেখানে আমাদেরকে জাতিসংঘ সম্পর্কে পড়তেই হচ্ছে। তো আমরা ইতিহাসে যদি ভালো করে পড়ে নিই তাহলে আমাদের পৌরনীতি পড়াটাও হয়ে গেল। তাই তোমরা গুরুত্ব সহকারে এটা পড়বা। আজ এ পর্যন্ত থাক, তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।